আচ্ছা, এখন এটাতে এটা দেখাইলাম যে এটা করলে একদম ভেক্টর শিফটিং এর পুরো নলেজ একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি। মুরাদের কাছে। প্রয়োজন বাদে ও ওইটা ছাড়া আর দেওয়া হয়নি। আচ্ছা, এখন এটা করলে একদম ভেক্টর শিফটিং এর পুরো নলেজ একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি, বাট এই হ্যাঁ, 6 জন। আচ্ছা, 7টাই করুন। আচ্ছা, তো এখন এটা কিন্তু নর্মাল লম্বাংশ দিয়েও করা যায়, মানে তুমি যদি 1 নিউটনের দিকটাকে নির্দিষ্ট ধরে নিয়ে আমরা যদি লম্বাংশে অ্যাপ্লাই করি তাহলেও হবে যে 1 cos 0, তারপরে 2 এর জন্য কি হবে, 3 এর জন্য কি হবে, আমরা এগুলা এটা দেখবো, এটা 2 নিয়মে কিভাবে সলভ করা যায় আমরা দেখবো। তবে ভেক্টর শিফটিংটা কি এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। আচ্ছা, তাহলে ভেক্টর শিফটিং সকল কিছু করার পরে আমরা এই 3টা বল এইখানে পাইলাম। এখন কোনগুলা নেওয়া ঠিক আছে কিনা আমি এখনো শিওর না, দাঁড়াও এটা এটা করে দেখি। যদি অ্যান্সার মিলে তাহলে কোনগুলা নেওয়া হয়েছে, কারণ এখানে কোনগুলো অনেক ইজি বিজি তো। আচ্ছা, হয়েছে আশা করি, কারণ অনেক দেখলাম। আচ্ছা, এখন দেখো, এখন আমরা যদি এক্স অক্ষকে এখানে নির্দিষ্ট এখানে ডিরেকশন আমরা যদি এখানে ধরে নিই, তাহলে ষড়ভুজ পরীক্ষা এটা জীবনে আসবে না। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর লম্বাংশ উম, আমরা যদি নেই, এখানে খেয়াল করো সকল কোণ আমরা নিব কিন্তু এক্স অক্ষের সাথে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এটা কি হবে, আর কস থিটা। এখানে 3 নিউটনের জন্য এই কত হবে, এই 3 এর জন্য cos 90 হবে। আর এই মাঝখানেরটার জন্য 90 প্লাস এটা কত, 60, মিলে মিলে 150। আচ্ছা, এরপরে হচ্ছে আবার এই 3 এর জন্য পুরোটা আছে 360 থেকে 30 বাদ দিলে হয় কত, 330। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও ক্যালকুলেটর নিয়ে আসি। আচ্ছা, তাহলে এখানে 3 × cos 150 কি আসবে বলো? তাহলে এটা হচ্ছে -3√3 / 2। তাহলে 3 এইখানে cos 330-এর মান হচ্ছে 3√3 2। তাহলে এটা পুরোটাই হয়ে যায় 0। আচ্ছা, এখন এটা আমরা একবারে হিসাব করি। সাইন সাইন 90-এর মান হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাবে 3। 3 × sin 150, এটা হয় +3/2। 3 × sin 330, তাহলে এটা হয় -3/2। তাহলে আসে 3। তাহলে অ্যান্সার 3 আসা হবে, কিন্তু অ্যান্সার তো 3 টা আসেনি। কিন্তু কোন নিতে কি এটা ভুল হয়েছে, এতক্ষণ করার পরে যদি ভুল হয় তাহলে তো। তা আচ্ছা, তুমি এটা কি এটা বুঝছো যে কোন? আমরা এতক্ষণ যেটা করলাম এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি তো। আচ্ছা, কিন্তু আমাদের আমাদের এখানে শুরুতেই আমার প্রশ্ন বুঝতেই ভুল হয়েছে আর কি, বাট আমি এতক্ষণ যেটা এখানে বুঝাইলাম এই নিয়মটা ঠিক আছে, আমরা যেভাবে চিত্র আঁকছি ওই হিসাবে ঠিক আছে।
বাট এখানে আমাদের প্রশ্নটা হবে অন্যরকম, মানে প্রশ্ন অনুযায়ী এখানে চিত্রটা হবে অন্যরকম। বাট যেটা বুঝাইলাম এটা আশা করি এটা বুঝছো। এটা বুঝলে ভেক্টর শিফটিং নিয়ে অথবা এখানে যতগুলা বলই এখানে দেখ না কেন, এ- তাহলে আমাদের এই নিয়ম অনুযায়ী এটার লব্ধি কত আসে? এটা লব্ধি আসবে আমাদের 3 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, বা আর এর মান আসবে 3। এটা তো বুঝছো, বাট আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্রটা আঁকানো হয় না আর কি। এটা দেখো, ওইটা আশা করি ওইটা বুঝছো। ওইটা ওইটা বুঝলে তো এই এটা আমাদের অনেক জায়গাতেই লাগে ভেক্টর শিফটিং। দেখো এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী যেটা চিত্র হবে এটা হবে এরকম। এইখানে একটা, এইখানে একটা, তারপর এইখানে একটা, তারপর এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা। এটা হচ্ছে একটা ষড়ভুজ। আমাদের প্রশ্ন অনুযায়ী বলছে এই বলগুলা একটা কৌণিক বিন্দু থেকে অপর কৌণিক বিন্দুগুলোর দিকে ক্রিয়াশীল। মানে আমরা যদি এ কে একটা কৌণিক বিন্দু ধরি, এটা বরাবর 1, এই কৌণিক বিন্দু থেকেই সেকেন্ড কৌণিক বিন্দুর দিকে কাজ করবে 2 নিউটন। এই কৌণিক বিন্দু থেকেই এই কৌণিক বিন্দুর দিকে কাজ করবে 3 নিউটন। এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দুর দিকে কাজ করবে 4 নিউটন। আবার এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দুর দিকে কাজ করবে 5 নিউটন। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আচ্ছা, এই যে আমি যেটা এখানে এখানে বুঝালাম, এখানে বল ছিল 5টা। তো আমি এখানে একটা এক্সট্রা 6 নিউটন বল এটা নিছিলাম, এটা প্রশ্নে ছিল না। আচ্ছা, যাই হোক, এটা আমাদের প্রশ্ন অনুযায়ী হয় নাই, কিন্তু এখানে এই জিনিসটা আশা করি এটা বুঝছো। ওকে। তো এখন আমরা যেটা যেটা প্রশ্ন বলছে ওইটা এখন সলভ করি। তাহলে এ বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ধরো ই, এবং এটা হচ্ছে এফ। এ বি সি ডি ই এফ। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী হচ্ছে এটা একটা নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে অপর যে 4টা আরো কৌণিক বিন্দু আছে, ওই বিন্দুগুলো বরাবর এই বলগুলো ক্রিয়াশীল। এবং এই কোণগুলা কত ডিগ্রি হবে আমরা তো এটা তো আমরা দেখলাম, 30। এইটা হচ্ছে 30। আচ্ছা, তাহলে আমরা যদি এ বি এর দিকে আমরা যদি লম্বাংশ নেই, আচ্ছা, এখন এটা তো এটা অনেক সহজ, কারণ এখানে সবগুলার এই পাদবিন্দু কিন্তু এতেই আছে। তাহলে এটা এখন অনেক সহজ। তাহলে আর এটা কি হবে? আর কস থিটা সমান কি হবে? 1 এর জন্য cos 0, 2 এর জন্য 30, 3 এর জন্য 60, 4 এর জন্য 90, 5 এর জন্য 120। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এগুলা সবগুলা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে এটা পাবা √3। এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এখন এখন সাইন থিটাটা কি লিখতে হবে? এখানে জাস্ট সবগুলো কজের জায়গায় সাইন সাইন লিখে দিলেই তো হচ্ছে। এটা তো এখন পারবা। আচ্ছা, এটা তুমি যদি সবগুলো মান ক্যালকুলেটরে দাও, এইটা মান আসবে এরকম, এরকম একটা মান আসে। তো আমরা যদি প্রশ্নটাই সলভ করতাম তো এতক্ষণ লাগতো না, এটা তো 2 মিনিটের ম্যাথ। তো এখন এটা কি হবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার দিলে এর উপর স্কোয়ার প্লাস √3 এর উপর স্কোয়ার বলতে 3। তাহলে এই দুইটা বর্গ করে যোগ করলে মান আসে এরকম। আর তাহলে আর এর মান আসবে √ওভার এইটা। এটা হচ্ছে 12.05। এত নিউটন হচ্ছে লব্ধি। আর তাহলে এখানে ট্যান থিটা কি হবে? ট্যান থিটা হবে আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটার মান। এটা নিয়ে ট্যান থিটা
দিলে এটা আসবে 6.88। তাহলে এখান থেকে আমরা থিটার মান পাবো tan 1 = 81.74। এটা বুঝছো? এটা তো একদমই সহজ। বুঝছি। তো এই ম্যাথটা কিন্তু আসতে পারে, কারণ এটা কোনো কোনো কঠিন ম্যাথ না, এটা একদমই সহজ একটা ম্যাথ। তাহলে এখানে তোমার ষড়ভুজের কোণগুলা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এটা কিভাবে 120 ডিগ্রি, সরি 720 ডিগ্রি হইলো, এটার একটা সূত্র আছে এম দিয়ে। মানে এখানে ত্রিভুজের বাহু, মানে একটা ক্ষেত্রের বাহু এখানে যতটা হয় ওই হিসেবে একটা সূত্র আছে। আমার সূত্রটা আছে, দাঁড়াও এটা আমি দেখে বলতেছি। এটা সূত্রটা জানি কি, এটা সূত্র আছে, এটা মেবি এইটা সম্ভবত সূত্র। আচ্ছা দেখো, এই যে হ্যাঁ এইটাই। এই সূত্র থেকে আমরা যদি এখানে ত্রিভুজ আমরা যদি চাই, তাহলে এখানে এখানে এন হচ্ছে বাহুর সংখ্যা আর কি। তো এখানে ত্রিভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত? 3 না? 3 - 2 1 মানে পাই। তাহলে এখানে ত্রিভুজের সবগুলা কোণের সমষ্টি হবে পাই, মানে 180 ডিগ্রি। আর একটা একটা চতুর্ভুজ বলো, আয়ত বলো, বর্গ বলো, রম্বস বলো, সামান্তরিক বলো, এখানে সবারই ক্ষেত্রে বাহু কয়টা? 4টা। তাহলে 4 - 2 মানে 2 পাই মানে কত? 360। তাহলে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 আমরা জানি। আর এই যে এখানে ষড়ভুজ আঁকলাম, এখানে ষড়ভুজের ক্ষেত্রে হবে 180 ইন্টু 6 - 2 মানে 4, মানে 720। এটা 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 তোমার পঞ্চভুজ হইতে পারে, তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে হবে 3 × 180, 540। এটা বুঝছো? হ্যাঁ, তাহলে এটা আছে আমাদের সূত্র। বুঝছি। ওকে। তো এখন এখানে ষড়ভুজ কিন্তু সুষম নাও হইতে পারে। যদি ষড়ভুজ সুষম না হয় তখন কিন্তু সব কোণ সমান হবে না। এইখানে মোট কোণ হচ্ছে যে 720। যেহেতু 6টা বাহুই সমান, তাহলে 6টা কোণও পরস্পর সমান হবে, এই জন্য প্রতিটা কোণ 120 ডিগ্রি করে হয়েছে আর কি। ওকে। এটা এটা বুঝছো আশা করি। আচ্ছা, এই ম্যাথটা আমরা ফার্স্ট ক্লাসে এই ম্যাথটা করছিলাম। যদি ক্লাস একটু রিভিশন দিয়ে থাকো তাহলে এটা এটা মনে থাকা উচিত। এটা কোথায় ছিল? ফার্স্ট ক্লাসে নয়তো সেকেন্ড ক্লাসে আমরা এটা করছিলাম। এই যে এটা, এই ম্যাথটা অলরেডি আমাদের সলভ করা আছে। এই যে এটা 1 - 8 cos a cos b cos c। তো এটা আমাদের এখানে বইয়ের মধ্যেও দিছে। তো এটা আমাদের অলরেডি সলভ করা আছে। আচ্ছা, এই নিয়মটা মনে আছে? এটাও আমরা ফার্স্ট ক্লাসে শিখছিলাম। এগুলো রিভিশন দিয়ে আসবে প্রপারলি। এই যে এই ম্যাথটা আছে এইটা, এই যেখানে চিত্র হবে এইরকম, তারপরে এটা পারবা? হ্যাঁ, তো এগুলা করবা। এই যে এটা খুবই সহজ একটা ম্যাথ কিন্তু, বাট এটা হচ্ছে যে ইয়াতে আসে, এটা কিন্তু সৃজনশীলে আসবে। খুবই সহজ ম্যাথ, সৃজনশীলে আসবে, 2 লাইনের ম্যাথ এটা। তো এগুলো রিভিশন দিয়ে এটা করবেন। আচ্ছা, যদি এই ম্যাথটা তো হুবহু অলরেডি সলভ করে দেয়া আছে, আর এইটা তো আমরা করছি। আচ্ছা, তাহলে আমাদের 8.1 এর লাস্ট ম্যাথ। এবিসিডি চতুর্ভুজের এ বি সি ডি এবং এডি বরাবর ক্রিয়ারত কে এ বি, এল সি বি, এম সি ডি এবং এম এডি মানে 4টি বল সাম্যাবস্থায় আছে। আচ্ছা,
তাহলে এখন আমরা যদি বাহুগুলোর এখানে নামকরণ করি, এ, বি, সি, ডি। এবি বরাবর আছে এ ইন্টু এবি, সি থেকে বি বরাবর, তাহলে এটা হচ্ছে এইদিকে, এইটা হবে এল সি বি। সি থেকে ডি বরাবর মানে এইদিকে, এটা হচ্ছে এম সি ডি। আর আর কোনটা, এ থেকে ডি বরাবর এন এ ডি। এখানে বলতে সাম্যাবস্থায় রয়েছে। আচ্ছা, এখন যদি এরা সাম্যাবস্থায় থাকে, তা আমরা যদি এখানে ভেক্টর শিফটিং করি, তাহলে এখানে কে কে সমান হবে বলো তো? এইটা এইটা সমান হবে, এইটা এইটা সমান হবে। এটা বুঝছো? হুম। হ্যাঁ। কারণ দেখো, এখন তুমি যদি বি বিন্দুতে ভেক্টর শিফটিং করো, এই বরাবর আসবে কে এ বি, এখানে নিচে আসবে এল সি বি, তাহলে এই বরাবর আমাদের এখানে চলে আসবে এম সি ডি, আর এই বরাবর আসবে এন এডি। এটা তো বুঝছো? তাহলে এই চারটা বল যদি সাম্যাবস্থায় থাকতে চায়, সাম্যাবস্থায় থাকা শর্ত কি, এদের লব্ধি শূন্য হইতে হবে। তাহলে যদি লব্ধি শূন্য হইতে হয়, এই যে আমাদের বিপরীতমুখী বল দুইটা করে সমান হইতে হবে, তাহলে না লব্ধি শূন্য হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এম সি ডি ইজ ইকুয়াল টু কে এ বি। তাহলে এভাবে হইলে তো এটা তো এখানে সেম হবে না। এখানে কোন নিয়ম অ্যাপ্লাই করছে? এটা আসলে আরো এ- এটা তো আমাদের থিওরি অনুযায়ী তো এরকম হওয়া উচিত, কিন্তু যদি আমরা এম সি ডি লিখি এবং এখানে কে এ বি যদি লিখি, তাহলে এখানে কে ডিভাইড বাই এম আসবে, তাহলে হবে সিডি ডিভাইড বাই এ বি। যদি এরকম হয়, তাহলে আমাদের প্রমাণে কে ইন্টু এম আছে, তো কে ডিভাইড বাই এম আসলে তো কে ইন্টু এম জীবনে আসবে না। আচ্ছা, এটা আমি কিভাবে সলভ করছি? আচ্ছা, দাঁড়াও একটু। এইখানে অনুপাতের নিয়ম কি বলে? এবি বরাবর কে এবি, সিবি বরাবর হচ্ছে এল সিবি, সি ডি বরাবর এম সি ডি এবং এডি বরাবর এন এডি।
ঠিক আছে, এই দুইটার যোগফল কিউ প্লাস, আচ্ছা এটা তো আমি তো বুঝতেছি, এখানে এইভাবে না হলে এটা এটা কি হবে? আচ্ছা, তো এটা আপাতত থাক, এটা এটা আমার নিজেরই কনফিউশন লাগতেছে, কারণ এটা যে এটা কিভাবে সলভ করছে, এখানে সাম্যাবস্থা থাকলে শর্ত এটাই হওয়া উচিত, বাট এটা না হলে এই যে কে ডিভাইড বাই এম আসবে এখানে, তো কে ইন্টু এম এটা মিলবে না। আচ্ছা, এটা আমি পরবর্তীতে দেখে এটা নেক্সট ক্লাসে আবার এটা সলভ করাই দিব এখন। তো 8.1 এখানে শেষ, এটা আমাদের লাস্ট ম্যাথ ছিল, বাট এটা একটু কনফিউজিং লাগতেছে আর কি। আচ্ছা, যাই হোক, এর এর পূর্ববর্তী সবগুলো ম্যাথ তো বুঝছো আশা করি। হ্যাঁ, বুঝছি। তো 8.1-এ কিন্তু আমরা অনেক থিওরি শিখছি, অনেক। এইখানে আমাদের ভেক্টর বলো বা মানে ফিজিক্সের অনেক এখানে থিওরি আসছে। তো এগুলো অবশ্যই, এগুলো ভালো মতো রিভিশন দিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা আজকে 8.2 এর দেখি এখানে কতটুকু পড়া যায়। আমরা শুরু করি 8.2। এটা হচ্ছে 8.3 এই পর্যন্ত। আচ্ছা, 8.2 তে আমাদের শুরুতে আছে ত্রিভুজ সূত্র। আমরা তো এটা জানি। আচ্ছা, এখন এখানে আমাদের শুরুতেই যেটা আছে এটা হচ্ছে আমাদের পড়তে হবে লামির উপপাদ্য। এটা আমরা অলরেডি পড়ে আসছি, বাট নামটা এটা এটা ছিল না। সাইন সূত্র বলতে যেটা ছিল ওইটাই কি বলা হয় মূলত লামির উপপাদ্য। তো এটা হচ্ছে এই চ্যাপ্টারের অন্যতম ফেমাস একটা সূত্র। সাইন সূত্রটা মনে আছে? তো মনে নাই? আচ্ছা, কোন সায়েন্স? আমরা একটা সাইন সূত্র শিখছিলাম না? আচ্ছা দাঁড়াও, এটা আমি বলতেছি। পি কিউ, এটা মনে নাই যে আমরা যখন একটা বল ডিভাইড বাই সাইন অন্য আর দুইটা বলের মধ্যবর্তী কোণ, এটা মনে নাই? এটা মনে নাই আমরা যে এটার কালকে যে আমরা এটার কতগুলো ম্যাথ যে করলাম। কালকের ম্যাথ গুলো করি, এটা তো লেকচার 3। কালকের ম্যাথ তো ডিলিট হয়েছে না? না না, স্লাইড তো দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা আবার ব্যাক আসছে আর কি। এই যে সাইন সূত্র, তো এই যে এটা এটা মনে নাই? আমরা তো কালকে ম্যাক্সিমাম ম্যাথই তো আমাদের এই সাইন সূত্রটা ছিল। এটা কি ছিল? এটা হচ্ছে আমরা যখন একটা একটা বল নিব, এটা ডিভাইড বাই কি হবে, অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ। তো হুম, বুঝছে মনে। আচ্ছা, তো এইটা আর কি এইখানে লামির উপপাদ্য নামে পরিচিত আর কি। আচ্ছা, আমরা যদি এইখানে এইখানে কোণগুলার যদি আমরা নাম দেই, ধরো যে এইটা হচ্ছে আলফা, এইটা হচ্ছে বিটা, আর এটা হচ্ছে গামা। তাহলে সাইন সূত্র অনুযায়ী কি হবে, আমরা যখন পি নিব
এখানে পি ডিভাইড বাই কত আসবে, সাইন অন্য দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে পি বাদে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। যখন কিউ নিব তখন হচ্ছে সাইন, আহ তাহলে কিউ নিলে আর এবং পি ধরো কি লিখলাম, এখানে দুইটাই তো গামা লিখছে আসলে। এখানে আলফা, এটা হবে বিটা। যদি এটা বিটা হয়, পি নিলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হবে বিটা। আচ্ছা, যখন কিউ নিব তখন আর এবং পি এর মধ্যবর্তী কোণ গামা, যখন আর নিব তখন পি কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। এটা বুঝছো? এইটাই হচ্ছে লামের উপপাদ্য এবং সাইন রুল একই। এটা বুঝছো এটা? হ্যাঁ। এবং এটার অবশ্যই শর্ত আছে। ওইখানে সাইন সূত্রের কিন্তু ওইভাবে শর্ত ছিল না যে বলগুলো সাম্যাবস্থায় থাকতে হবে। এখানে অবশ্যই বলগুলো সাম্যাবস্থায় থাকতে হবে, তাহলেই আমরা কেবলমাত্র লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখানে বলগুলো সাম্যাবস্থায় থাকতে হবে। আচ্ছা, এরপরে আমাদের এই চ্যাপ্টারে আরো তিনটা জিনিস সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র এবং আরেকটা জানি কি, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্বকেন্দ্র। তো এগুলো সবগুলো সম্পর্কে আমরা সরলরেখা অলরেডি পড়ে আসছি। সরলরেখাতে এগুলো সবগুলোরই ম্যাথ আমরা করছিলাম। আচ্ছা, তারপরে লিখে নাও। আচ্ছা, প্রথমে ভরকেন্দ্র বলো, এটা কি? এটা কি বলো? মনে নাই। ভরকেন্দ্র মানে না আমাদের। ওকে, ভরকেন্দ্র। নাই। ভরকেন্দ্র হচ্ছে, হুম, এই ভরকেন্দ্র হচ্ছে আমাদের একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যমা গুলা যে বিন্দুতে ছেদ করে, এই যে এই ত্রিভুজের মানে মধ্যবিন্দু থেকে এই শীর্ষ যোগ করলে আমরা যে রেখাগুলো পাবো, এইগুলোকে বলা হয় মধ্যমা। তারপর এইটার মধ্যবিন্দু যদি এটা হয় তাহলে এটা একটা মধ্যমা, এইটার মধ্যবিন্দু এটা হলে এটা একটা মধ্যমা। তাহলে এটা হচ্ছে মধ্যমা গুলা যে বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে নর্মালি ভরকেন্দ্রকে জি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এটা ক্লাস শেষ হইলে আমরা আরো একটা ক্লাস করবো এখন 20-25 মিনিটের। আচ্ছা, এরপরে আছে লম্বকেন্দ্র। লম্বকেন্দ্র কি? সরলরেখা মনে আছে? এই ভরকেন্দ্রের সূত্র কি বলো তো? এই ভরকেন্দ্র কিভাবে বের করা লাগে? এটা মনে নাই? ভরকেন্দ্র হচ্ছে যদি তিনটা বাহুর স্থানাঙ্ক দেওয়া মনে থাকে, নাই। সরি, তিনটা বাহু না, তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ভরকেন্দ্রের ভুজ হচ্ছে তিনটা শীর্ষের ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 3, এবং কোটি হচ্ছে কোটি তিনটা যোগফল ডিভাইড বাই 3। আচ্ছা, তাহলে লম্বকেন্দ্রের এখানে নাম শুনেই এটা বুঝতে পারা উচিত। এইখানে লম্বকেন্দ্র এইভাবে হবে না, ধরো এটাকে, আমাদের ত্রিভুজটাকে, না, এমনি আঁকলে এই ত্রিভুজ দিয়ে লম্বকেন্দ্র বোঝা যাবে না। আমাদের লম্বকেন্দ্রের জন্য হচ্ছে যে এখানে লম্বকেন্দ্র হচ্ছে একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর আমরা যদি লম্ব আঁকি, এইখানে লম্ব, এই লম্ব কিন্তু লম্ব আঁকতে গেলে এটা কিন্তু মধ্যবিন্দুতে নাও আসতে পারে। যেমন এই বাহুর মধ্যবিন্দু কিন্তু এইটা, তুমি যদি এই রেখাটা আঁকো,
এ- এটা হবে মধ্যমা, কিন্তু এখানে মধ্যমা আঁকা যাবে না। এখানে আমাদের এক শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব আঁকতে হবে। তাহলে আমরা যদি এই শীর্ষ থেকে লম্ব আঁকতে চাই, ধরলাম এটা এই বিন্দুতে ছেদ করবে, এটা হচ্ছে লম্ব। আর এই জায়গাতে লম্ব আঁকতে চাইলে এটা ধরলাম এই জায়গাতে ছেদ করবে, তাহলে এটা লম্ব। তাহলে একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব গুলো আঁকলে যে বিন্দুতে ছেদ করবে ওইটা হচ্ছে লম্ব কেন্দ্র। আচ্ছা, এই যে অন্তকেন্দ্রেরও কিন্তু সূত্র আছে, এগুলো সরলরেখা, এগুলো রিভাইজ দিয়ে আসবো। আচ্ছা। অন্তকেন্দ্র এটা নাম শুনেই এখানে এখানে বোঝা যায় যে এই যে একটা একটা ত্রিভুজের অভ্যন্তরে যে ইয়াটা হবে, বৃত্তটা হবে, ওই বৃত্তটাকে আমরা বলবো অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্তের যে কেন্দ্র, এটাকে আমরা বলবো অন্তঃকেন্দ্র। এই যে আমি যদি এইখানে এমন ভাবে এখানে এই বৃত্তটা আঁকতে হবে যাতে ত্রিভুজের তিনটা বাহু এই বৃত্তকে টাচ করে। হ্যাঁ, তাহলে এই বৃত্তটাকে আমরা বলবো অন্তর্বৃত্ত। এইগুলা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের ম্যাথে লাগবে অবশ্যই। তো কোনটার কি এই বৈশিষ্ট্য, এগুলো অবশ্যই জানতে হবে, না হলে এই চ্যাপ্টারের ম্যাথে অনেক প্রবলেম হবে। এই যে একটা একটা ত্রিভুজের অভ্যন্তরস্থ যে বৃত্ত, যেখানে এই ত্রিভুজের তিনটা বাহুই বৃত্তকে স্পর্শ করবে, ওই বৃত্তের যে সেন্টার, এই সেন্টারকে বলা হয় অন্তঃকেন্দ্র। মানে অন্তর্বৃত্তের যে কেন্দ্র, এটা হচ্ছে অন্তঃকেন্দ্র। এরপরে লাস্ট যেটা আছে, এটা হচ্ছে পরিকেন্দ্র। এই পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র হচ্ছে সেম, এটা হচ্ছে পরিবৃত্তের যে কেন্দ্র, এটাকে আমরা বলবো পরিকেন্দ্র। তাহলে এখন এখানে পরিবৃত্ত কি? এই পরিবৃত্ত হচ্ছে, এখন আমাদের এখানে ত্রিভুজটা থাকবে বৃত্তের ভিতরে। ধরো এখানে এই ত্রিভুজটা থাকবে এমন ভাবে যাতে ওই ওই বৃত্তটা হচ্ছে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে যায়। এখানে আমার ত্রিভুজটা থাকবে এমন ভাবে, বুঝছো? তাহলে এই বৃত্তটাকে বলা হবে এই ত্রিভুজের পরিবৃত্ত। এই ত্রিভুজের পরিবৃত্ত এবং পরিবৃত্তের যে কেন্দ্র, এটাকে বলা হবে ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে এই চারটা জিনিস আমাদের এই চ্যাপ্টারে লাগবে। ওকে, এরপরে আর কি আছে? আচ্ছা, ওকে, তাহলে আমাদের এইখানে এগুলোই মোটামুটি জানলে চলবে। উদাহরণ হলো, আচ্ছা একটু দাঁড়াও, এইখানে আমরা আরেকটা এক্সাম্পল। আচ্ছা, এই ক্লাসটা শেষ হলে আমি আর একটা লিঙ্ক দিব, 12টা বাজে, 12:30 পর্যন্ত করবো।
তাহলে এখানে দেখো, এখানে আমাদের প্রশ্নটাতে বলছে যে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহু দ্বারা দুইটি বলের মান এবং দিক সূচিত হলো। যদি এদের লব্ধি ত্রিভুজটির পরিকেন্দ্রগামী হয় তবে দেখাও যে ত্রিভুজটি এত। তো এই যে পরিকেন্দ্র, এখন আমরা যদি আবার আঁকাই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটা, এটা হচ্ছে এ শীর্ষবিন্দু, এটা বি শীর্ষবিন্দু, এবং এটা সি শীর্ষবিন্দু। ওকে, তাহলে এই ত্রিভুজের আমরা যদি এটাকে আমরা ধরলাম এই ত্রিভুজের পরিকেন্দ্র, যেটা হচ্ছে এখানে পরিকেন্দ্র, ও আমরা এখানে এখানে ধরে নেই যেহেতু কিছু বলা নাই, এবং এই বাহু দুইটাকে যদি যোগ করি, ও বি এবং ও থেকে সি। আচ্ছা, এখন এখানে বলছে এ বি এবং এসি বাহু বরাবর, আচ্ছা এ বি বরাবর একটা বল এখানে ক্রিয়াশীল, এ সি বরাবর এখানে একটা বল এখানে ক্রিয়াশীল। তাহলে দেখো, এ যদি এখানে স্টার্টিং পয়েন্ট হয়, এ বি বরাবর একটা বল, এ সি বরাবর একটা বল, তাহলে এদের লব্ধি এদের মাঝখানের যে কোনো একটা জায়গা দিয়ে হবে। আমরা ধরলাম যে এটা ত্রিভুজের পরিকেন্দ্র বরাবরই এটা ক্রিয়াশীল, যেহেতু প্রশ্নে বলছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা।